পাঁচটা কয়ের খুব প্রয়োজন। ক খ পড়েছো কিনা? তো পাঁচটা ক। প্রথমে হচ্ছে পাঁচটা ক কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। মানে আমাদের যে আজকে অসুখ বিসুখ বেড়েছে না, আজকে মালদা জেলায় হিসাব করে তো নার্সিং কতটা আছে? অনেকগুলো না, যেটা মাথার মধ্যে থাকবে না। মেডিকেল কলেজ কটা আছে? একটাই আছে। তো প্রতি বছর মালদা মেডিকেল কলেজে বেড 200-300 করে বাড়ানো হচ্ছে, তবুও পেশেন্টের না, মানে পেশেন্ট মানে রুগী ভরে যাচ্ছে, জায়গা দিতে পারছে না। তো নিচে আমি যখন গেছিলাম, তো নিচেও কিন্তু বেডে পেতে কিন্তু রুগী আছে। কেন কমছে না? বিষয়টা হচ্ছে কেন কমছে না? এত বেড বাড়ানোর পরে, এত ফ্যাসিলিটি করে দেওয়ার পরে কেন কমছে না? আর নার্সিংহোম তো মালদা জেলায় যতটা আছে যে গুণে শেষ করতে পারবে না, মনে রাখা মুশকিল ব্যাপার। তো পাঁচটা ক, এই যে পাঁচটা ক ক ক পরিবর্তন করে দেবে আমাদের জীবনকে যদি ফলো করো। তো আমার কাছে না মেয়েদের 60% ফোন আছে। আমার যে ফোনটা, এটা হচ্ছে পেশেন্টের ফোন। আমেরিকা, সৌদি আরব, বাংলাদেশ, কুয়েত, ওমান, সবাই বাঙালি, বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা গেছেন ওখান থেকে ফোন আছে। তো আমি ফোন ধরি রাত্রি 8টা থেকে 10টা অবধি, তারপরে 9টা অবধি ধরি। কারো যদি এমার্জেন্সি থাকে 10টা অবধি কথা বলি, তারপর ফোনটাকে অফ করে দিই। তো এত অসুস্থ কেন মানুষ? এই যে আমার বডি দেখছো না, আমি কিন্তু অনেক মোটা ছিলাম, অনেক মোটা ছিলাম। আমি কিন্তু দৌড়াই না, আমি কিন্তু জিমও করি না। দৌড়ানোর প্রয়োজন নেই, জিম করার প্রয়োজন নেই, কিন্তু মালদাতে তো অনেক জিম আছে না, যে আমার বডিকে ঠিকঠাক করার জন্য জিমের দরকার। জিমের দরকারই নেই, কি করে সেটা বুঝবে। তো কি বললাম, পাঁচটা ক আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। প্রথমে হচ্ছে কিভাবে খাবো। তাহলে কিভাবে, তাহলে ক আসলো না আসলো না? ক এসছে। কিভাবে খাবো? আমি খাবার খেলাম, কেউ কেউ তো খাবার খায় এত স্পিডে যে গিলে নিচ্ছে, তাই না? দাঁত আমাদেরকে গিলার জন্য দেওয়া হয়েছে নাকি চাবানোর জন্য? হ্যাঁ, চিবিয়ে 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 তবে খাবো না? তাহলে 50% ডাইজেশন আমি কিন্তু দাঁত দিয়ে করাতে হবে, ঠিক? ওই জন্য 32 বার, আয়ুর্বেদে বলা হচ্ছে 64, কিন্তু আমি ওটাকে কমিয়ে দিলাম, 32 বার চাবাতে হবে। চিবিয়ে চিবিয়ে কি করতে হবে? খেতে হবে। তাহলে পেটের কাজ করার কিন্তু মানে সময়টা কম লাগবে, কিন্তু আমরা তাড়াহুড়োয় কি করছি, গিলে নিচ্ছি। আয়ুর্বেদ বলছে কমসে কম 32 বার তো চাবাও, চাবাও বা চিবাই একই ব্যাপার। তো সেটাকে কিন্তু চিবিয়ে চিবিয়ে কিন্তু খেতে হবে 32 বার। এবার মনে হচ্ছে স্যার আমার তো অফিস আছে, ম্যাডাম বলছেন আমার স্কুল আছে, কি করে করব? এটাই পরবর্তী গিয়ে আমরা যেহেতু বড় প্রাণী, তো আমরা বড় প্রাণী বলে বুঝতে পারছি না আমাদের বডির কি ক্ষতি হচ্ছে। ছোট্ট উদাহরণ দিই, বাড়িতে অল আউট তো জ্বালাও মশা তাড়ানোর জন্য, জ্বালানো জানো না? জ্বালায়। তো যখন অল আউট জ্বালাচ্ছ তো ওর একটা স্মেল বেরাচ্ছে, তাই না? ওই তেলটা যেটা আছে, তো মশাটা চলছে চলছে, দেখছো যে ফট করে উল্টে গেল, তাই না? স্যার আমরা তো উল্টালাম না স্যার, হ্যাঁ না, আমরা তো উল্টে পড়ে গেলাম না, আমরা উল্টাবো কখন? 2-4-10 বছর পর। ওটা কিন্তু আমাদেরকে ক্ষতি করছে। তো অল আউটের বা ওই যে আমরা মশা তাড়ানোর জন্য যেটাই ব্যবহার করি না কেন, ওর বদলে নিমের তেল ব্যবহার করো না। যতক্ষণ নিমের তেল জ্বলবে ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে মশাই থাকবে না। আর ওই নিমের তেল, নিম পাতা, নিমের তেল আমাদের কিন্তু শরীরের জন্য খুব উপকার। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি, বেশিরভাগ জিনিসগুলো সবগুলো কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকর। তো সেই কারণের জন্য আমরা যখন কোনো খাবারকে না চিবিয়ে খেয়ে নিচ্ছি, তো দুবার চাপড়া দিলাম, দিয়ে খেয়ে নিলাম। তো আমাদের যে এই যে পেট আছে, সহজ ভাষায় কিন্তু বুঝাবো যে এই যে পেট আছে, পেটকে তো বেশি পরিশ্রম করতে হবে না ওকে হজম করতে গিয়ে। তাহলে ও তো একটা সময় ক্লান্ত হবে,
ও যখন ক্লান্ত হবে তাহলে কি আমরা ভালো থাকবো? মোটেই ভালো থাকবো না। তাহলে খাবার 32 বার চিবিয়ে খাবো। বোঝা গেল? কি বললাম? 5টা ক জীবন পরিবর্তন করে দিবে, বদলে দিবে। কখন খাবো, টাইমটা, যে টাইম, তার আগে বলি যে একবার খাওয়া দাওয়া করে, ওয়ান টাইম যে খাবার খায় সে হচ্ছে যোগী, 2 টাইম হচ্ছে ভোগী, 3 টাইম হচ্ছে রোগী। প্রশ্ন হচ্ছে স্যার 3 বার যদি না খায় তো স্যার আমরা বাঁচবো? স্যার 2 বার না খেলে কি বাঁচবো? আপনি একবার খেতে বলছেন। তো বিষয় হচ্ছে কখন খাবো, নিয়মটা হচ্ছে কখন খাবো। তো বায়োলজিতে ক্লাস 9 থেকে তো ওটা বোঝানো হয় প্যানক্রিয়াস, যেটা অগ্নাশয়, পড়েছো তো? অগ্নাশয় কি? তো অগ্নাশয় খাবার যখন হজম হয় তখন কিন্তু ওখান থেকে ইনসুলিন তৈরি হয়। যাদের সুগার হয় না বাবু, যাদের হাই লেভেল সুগার রয়েছে তাদের কিন্তু ইনসুলিন দেওয়া হয়। কি করা হয়? ইনসুলিন দেওয়া হয় সুগারটাকে কন্ট্রোল করার জন্য। আজ প্রত্যেকটা ঘরে ঘরে ক্যান্সার বলো, সুগার বলো, প্রেসার বলো চলে এসছে, ব্লাড প্রেসার। কেন হয়েছে? তো এই কখন খাবো এটা থেকে বুঝতে পারবে কিভাবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমাদের যে অগ্নাশয় আছে না, আমাদের অগ্নাশয় সকাল 8টায় ঘুমিয়ে উঠে। আমরা কটা ঘুমিয়ে উঠি? কেউ 5টা উঠে, কেউ 6টায় উঠে, কেউ 7টায় উঠে। কিন্তু আমাদের যে অগ্নাশয় আছে আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের তো সব ভেতরে আছে না, আমাদের ভেতরে আছে, আমরা তো দেখতে পাচ্ছি না যে কখন জেগে উঠলো। তাহলে ও সকাল 8টার সময় ঘুমিয়ে উঠে। বোঝা গেল? আয়ুর্বেদ বলছে সকাল 8টা থেকে, মানে 8টার পরে, 8টা থেকে 9:30টার মধ্যে খাবারটা খেতে হবে। তার কারণ কি? যখন আমাদের যে অগ্নাশয় আছে না, ও যখন ঘুম থেকে উঠে তখন কিন্তু দাও 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 করে জ্বলে। বুঝা গেল? স্যার ব্যাপারটা কেমন করে বললেন স্যার, মাথার মধ্যে তো ঢুকলো না স্যার, তাই না? ঠিক। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। বাড়িতে তো প্রদীপ জ্বালাও, তাই না? যখন পূজা করো বা কিছু, প্রদীপ তো জ্বালাও। যখন প্রদীপ, যখন ওই বাতিটাকে তেলের মধ্যে ডুবিয়ে যখন হালকা করে চেপে দিয়ে যখন সলাই দিলে, যখন প্রথমে যখন জ্বালাবে তো বেশি করে জ্বলে না, জ্বলে না? বেশি করে জ্বলে। তো ও যখন ঘুম থেকে উঠে না, প্যানক্রিয়াস যখন ঘুম থেকে উঠে ও বিশাল এনার্জি নিয়ে উঠে, মানে অগ্নাশয়। বুঝা গেল কথাটা? ওই জন্য আয়ুর্বেদে বলা হচ্ছে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে হেভি লাঞ্চ করে নেওয়া উচিত। লাঞ্চ কি দুপুর বেলা বলে, তাই না? ইংরেজ না দিমাগ খারাপ করে গেছে। কি করে গেছে? খারাপ করে দিয়েছে একদম। চিনি তো আমাদের তো ভারতবর্ষের ফ্যাক্টরি ছিল না, ইংরেজ এসেই করেছে। আগে মানুষ সব গুড় খেত, গুড় খেত, আসছে ধীরে ধীরে। তো ইংরেজ ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার, ডিনার রাত্রি। আজকে ডেটে বাস্তবে একটা কথা বলবো বাবু, আমাদের ভারতীয় কালচাররা আজ ইংরেজরা গ্রহণ করছে আর আমরা ওদের কালচার গ্রহণ করছি বলে আজকে আমরা অসুখ বিসুখ। বোঝাতে পারলাম না? পারলাম না? তো 8টা থেকে 9:30টার মধ্যে একদম হেভি খাবার খেয়ে নিতে হবে। বোঝা গেল কথাটা? পেট ভরে খাবার খেয়ে নেবে। কেন বললাম? আগুনটা ভালোভাবে জ্বলতে থাকে, মানে অগ্নাশয় বিশাল এনার্জি নিয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে। বোঝা গেল? এবার যখন প্রদীপ দেখবা যখন নিভবে, মানে তেল শেষ, তখন ফট করে দাও করে জ্বলে বন্ধ হয়ে যায় না, তাই না? এক, তুমি যখন প্রদীপ জ্বালাচ্ছ তখন, আর এক যখন প্রদীপটা নিভে যাচ্ছে তখন দাও করে জ্বলে। তো অগ্নাশয় আমাদের ঘুমায়, মানে আমি কি বললাম যে 8টার সময় ঘুম থেকে উঠে, তাহলে স্যার প্রশ্নটা হবে স্যার ঘুমায় কখন, তাই না? ও ঘুমায় রাত্রি 8টার পর, ও রাত্রি 8টার পর ঘুমিয়ে যায়। সেই জন্য বলছে বাবু এই অগ্নাশয় ঘুমানোর 2 ঘন্টা আগে আমাদের খাবার খেতে হবে।
সেই খাবারটাকে হজম করবে, ওখান থেকে কি করবে, ইনসুলিন তৈরি হবে। আমরা খাবো 8টার পরে, 9টার পর, 10টা, এখন তো কেউ 11টা, কেউ 12টা। আমি স্টেশন রথবাড়ি থেকে আসি, চায়ের দোকান রাত্রি 12টা 2টার সময় লোক খাচ্ছে। ও মাই গড, তাহলে অসুস্থ ওরা হবে না তো কারা হবে, তাই না? সেই জন্য বলছে যে অগ্নাশয় ঘুমানোর 2 ঘন্টা আগে কিন্তু খাবার খেতে হবে। তাহলে আমি সন্ধ্যে 6টার মধ্যে খাবার খেয়ে নিব। বুঝা গেল? খিদে পেয়ে যাবে। প্রশ্নটা তো ভালো করেছো, ভালো করেছো, এটা নিয়ে আসছি আমি। তাহলে সন্ধ্যায় 6টার মধ্যে আমাকে খাবার খেয়ে নিতে হবে। তাহলে অগ্নাশয় ঘুমানোর 2 ঘন্টা আগে ভালোভাবে হজম হয়ে গেল, এটাই নিয়ম। তাহলে 2টো টাইম যদি কেউ খাবার খায় সেটা কি? ভোগী। 1 টাইম যোগী। এবার আসছি কতটা খাবো, তোমার ওই টপিকে আমি আসছি, কি খাবো আসছি আমি। এবার বলছে কতটা খাবো, ঠিক কতটা খাওয়া উচিত আজকের ডেটে। তাহলে কতটার মধ্যে ক এসছে, তাই না? আজ মানুষ পেটের জন্য খাচ্ছে না, খাচ্ছে সবাই জীবের জন্য। বোঝা গেল কথাটা? ফর এক্সাম্পল দিই, জাপানে যখন তোমরা যাবে, জৈনিজম, জাপানে যদি তোমরা বা এটার স্টাডি করে নিবে, বা তোমরা যদি কোনোদিন সৌভাগ্য হয় যাবে, সন্ধ্যে 6টার পরে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে খাবার পাবে না। সন্ধ্যে 6টার পর কোনো খাবার পাবে না কোনো রেস্টুরেন্ট বা হোটেলে। তাহলে ওরা ভালো আছে, আমাদের সেই পরম্পরাকে নিয়ে গেছে ওরা। জৈনিজম, বুদ্ধিজম কাদের? আমাদের ভারতবর্ষে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন ওনারা। আমরা সেটাকে গ্রহণ করলাম না, আমরা ইংরেজদের কালচারটাকে গ্রহণ করলাম। ওরা আমাদের ভারতবর্ষের কালচারটাকে গ্রহণ করে ভালো আছে। বোঝা গেল? তো বলছে কতটা খাবো, কতটা খাবো। তোমার ধরে নাও 100%-এর মধ্যে 70% খাবে, 30% সবসময় খালি রাখতে হবে। বুঝাতে পারলাম না? 70% খাবো, একদম পেট ভরে খেয়ে নেবো না, মানে জিভের টেস্ট, ও হো মাংস হয়েছে একদম গাপা গাপ গাপা গাপ গাপা গাপ গাপা খেয়ে নিচ্ছে, একদম এই গলা পর্যন্ত ঢেলেছি। তা আমাদের পেটের ভেতরে যে আছে, ওর কাজ করতে তো কষ্ট হবে, তাই না? তো ওই জন্য বললাম আজকে পেটের জন্য মানুষ কম খাচ্ছে, জীবের জন্য বেশি খাচ্ছে বলে অসুস্থ হচ্ছে। তাহলে কি মাথায় থাকবে যে 70% আমি খাবো, 30% পেট খালি রাখবো। বুঝা গেল? এবার বলছে কি খাবো, এবার কি বলা হচ্ছে, কি খাবো। তো আজকে যে তোমরা খাবার খাচ্ছ, চিপস বেগেরা, বিস্কিট, বার্গার, এই যে শহরে তারও বেশি চলে। রাত্রি 12টায় আছে, ফট করে অর্ডার করে দিই, বাড়িতে রান্না তো হয়নি, চলে আসবে পিৎজা, একদম সে কখনকার বানানো, ভেজে তেলে কি করে দিয়ে ও একদম প্যাকেটিং করে দিচ্ছে, সব খেয়ে আজকে অসুস্থ। কি স্ট্যান্ডার্ড, কি দেখাচ্ছি স্ট্যান্ডার্ড। বাপ, আজকে আমি পিৎজা খেয়েছি, বার্গার খেয়েছি, একদিন গিয়ে হসপিটালে বেডে শুয়ে আছি। ভাই এটাই হবে, এটাই হচ্ছে। বলছে কি খাবো, বাড়িতে বানিয়েও ম্যাডাম সেটা খাওয়া যাবে, সেটাও আসছে। তো বলছে কি খাবো। আমাদের 20% পেটের মধ্যে সবসময় অম্ল কিন্তু তৈরি হতে থাকে, মানে আমাদের পার্ট দুটো, কি অম্ল আর ক্ষারীয়, এই দুটো পার্ট আছে। কিরকম ভালো করে বোঝার চেষ্টা করবে। যে এই যে চা যে সবাই পান করে না, চায়ে কি করে, অম্লকে বাড়িয়ে দেয়। এই চা যখন অম্ল বাড়িয়ে দেয়, এই সুগারের অনেক বড় কারণ, ব্লাড প্রেসারের বিশাল বড় কারণ চা। এখন তার অরিজিনাল চা পাওয়া যায় না, সব তো ডুপ্লিকেট, রং দেওয়া থাকে, তাই না চায়। এবার কি হচ্ছে, আমাদের অলরেডি শরীরের মধ্যে অম্ল কিন্তু তৈরি হতেই থাকছে। এক্সট্রা করে চা আমি যখন পান করছি, অম্লকে বাড়িয়ে দিচ্ছে। যখনই বাড়িয়ে দিবে তখন আমাদের শরীর ক্ষতি হবে না? হবে না? ক্ষতি কিন্তু একদম 100% হবে। সেই রকম ভালো করে বুঝবে
তাহলে আমরা কি খাবো? আমাদের শরীর যে ছাড়ীয় কোন জিনিস, আমলা, যে টক জাতীয় যে ফলগুলো হয়েছে ওগুলো ছাড়ীয় রয়েছে। সেই কারণে বলছে যে 20% যে আমি খাবার খাবো, এখানে দুটো ডিভাইডেড আছে, একটা হচ্ছে অম্ল, একটা হচ্ছে ছাড়ি। 80% আমি ঘাস ফুস খাবো। ঘাস ফুস বলতে স্যার কি ঘাস খাবো নাকি স্যার গরুর মতো? শাক সবজি ফল খাবো, এটাতে কি আছে? ছাড়িও আছে। ঠিক। আমাদের বডি, আমরা কি করছি? ওই যে কি বললাম যে ওয়ান টাইম খাবার। তাহলে ওয়ান টাইম কোন জিনিসটা খেতে বললাম জানো? তুমি বাড়িতে যেটা রান্না করছো সেটাই হচ্ছে অম্ল। বুঝা গেল কথাটা? তাহলে এক টাইম তো সম্ভব না, সবাই 2 টাইম খায়, আমি 2 টাইম খাই। ভাই আমি কেন বলতে, আমি এখানে একদম আমি 2 টাইম খাই না সেটা তো নয়, আমি 2 টাইম খাই। এক টাইম আমি কিন্তু ফল খাই, কাঁচা ফল কাঁচা সবজি কিন্তু আমি এক টাইম খাই। আর এক টাইমে আর 2 টাইম হচ্ছে কিন্তু আমি ভাত খাই। তাহলে অম্ল, তাহলে আমাদের শরীরের মধ্যে 20% আছে, ছাড়িও 80%। তাহলে আমাদের শরীর কিন্তু 80% ছাড়িও চাই, মানে কাঁচা ফল সবজি এসব খেতে বলে। আজকে চিপস 10 টাকা নিলে প্যাকেট, ওটার বদলে দুটো অ্যাপেল নিয়ে নাও না, ওটা তো আমার কাজে আসবে। দুটো গাজর নিয়ে নাও, দুটো শসা নিয়ে নাও, এগুলো খাও না। আজ যে আমরা অসুস্থ হচ্ছি, আমাদের বডিকে কি করতে হবে? আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো বুঝা গেল? আমরা বডি কোনো ব্যালেন্সই রাখছি না। ব্যালেন্স রাখার ব্যাপার আছে, তো ব্যালেন্স রাখছি না। ফর এক্সাম্পল দিচ্ছি, যখন কেউ হসপিটালে যখন থাকে, যখন বেডে, তাহলে কেউ যদি অসুস্থ থাকে, কি ফল নিয়ে যাও নাকি বিরিয়ানি নিয়ে যাও? ফল নিয়ে যাও, তাই না? ভাই বিরিয়ানি তো নিয়ে যাও না, তাই কি না? তাহলে আমরা চাই যে আমি অসুস্থ হব, তবে অসুস্থ হব। আমরা যদি চাই যে আমরা অসুস্থ হব, তবে অসুস্থ হব, যতক্ষণ তুমি তোমার বডিকে পারমিশন দিবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি অসুস্থ হবে না। এই প্রোগ্রামটা কিন্তু এটাই। তাহলে কি খাবো? দুটো টাইম তুমি ভাত খেয়ে নিলে, একটা হচ্ছে 8টা থেকে 9:30টার মধ্যে স্কুল আসছো, এই স্কুল টাইমটা একদম বেস্ট টাইম খাবারের। যেই স্কুল থেকে তোমরা যাচ্ছ, মিড ডে মিল খেয়ে নিচ্ছ, সে তোমরা বাচ্চা আছো 3 টাইম খেয়ে নিচ্ছ, সে আলাদা ব্যাপার। কিন্তু ম্যাডামদের এবং আমাদের জন্য আমি 8টা থেকে 9:30টার মধ্যে কিন্তু হেভি লাঞ্চ করি। দুপুরবেলা কিন্তু আমি ফল খাই, কাঁচা ফল কাঁচা সবজি খাই। আর সন্ধ্যাবেলা হচ্ছে 5টা থেকে 6টার মধ্যে কিন্তু আমি ডিনারটা খেয়ে নিই। ওই সময় খাবার খেয়ে নিই, ওই সময় একটু হালকা খেতে হবে। বুঝা গেল না? গেল না? তাহলে আমাদের শরীর যে ব্যালেন্স, সেটাই কিন্তু মেনটেন করবে। এবার আরেকটা জিনিস বুঝবে, আমার কথা মতো 7 দিন, বেশি দিন না, তোমাদেরকে 1 মাসও আমি চলতে বলবো না, অনলি 7 ডেজ। সন্ধ্যে 6টার পর খাওয়া অফ করে দিবে। সন্ধ্যে 6টার পর খাওয়া অফ করে দিবে। তারপর দিন সকাল 8টা থেকে 9:30টার মধ্যে খাবার খাবে, মানে 14 ঘন্টা গ্যাপ থাকবে। কিন্তু বাচ্চাদের একটু খিদে বেশি পাবে, আমি তো সেটাই করি। সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া অফ, এবং সকাল 8টার পর কিন্তু আমি খাবার খাই। 14 ঘন্টা কিন্তু আমার প্রত্যেকদিন গ্যাপ থাকে। আর 15 দিন মাথায় 36 ঘন্টার আমি উপবাস থাকি। তো তোমাদের উপবাস থাকতে বলছি না, উপবাস সবার জন্য নয়। যারা কিষান, যারা লেবার মিস্ত্রি, যারা কাজ করে, তাদের জন্য উপবাস একদম নিষেধ। তারা উপবাস করলে আরো ক্ষতি হয়ে যাবে। আর আমরা ম্যাডামরা, আমরা কিন্তু কাজকর্ম সেরকম করছি না। বাড়ির যেটুকু যারা কঠোর পরিশ্রম করে, তাদের জন্য উপবাস একদম নয়। কিন্তু আমরা তো পরিশ্রম করি না, আমাদের জন্য দরকার আছে আমাদের অর্গানটা ঠিকঠাক ভাবে কাজ করানোর জন্য। তাহলে বোঝা গেল কি খাবো। ঠিক। তাহলে চিপস বেগারা যে বাবু খাচ্ছ, এগুলোকে ছেড়ে দাও। তুমি দেখো 7 দিন 10 দিনের মধ্যে তোমাদের বডি এত সুন্দর রেসপন্স করবে, কল্পনা করতে পারবে না। এই যে পড়তে পড়তে তোমরা মনে রাখো না, এই যে এখন তো সবাই ওই মাংসের দিকে, মানে জীবের জন্য সবাই খায়, বাড়িতে সবজি হলেও রান্না হলেও খেতে চায় না কেউ, তাই না? ছোট্ট করে দুটো জিনিস আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝবে। আর এটা এতটা ইম্পর্টেন্ট আছে ম্যাডামদের জন্য, এটা সবার জন্য। আমি একটা বই পড়ছি, সেটা হচ্ছে দ্য মাইন্ড গট কানেকশন। ভাই ক্যান্সার কেন হচ্ছে, টিউমার কেন হচ্ছে, ভালো করে বুঝবে। ওই যে পেঁচানো পেঁচানো থাকে না, কেঁচুয়ার মতো পেঁচানো পেঁচানো থাকে, হ্যাঁ, স্মল ইনস্টেন্ট এন্ড লার্জ ইনস্টেন্ট, ওটা বাংলাতে বলে হচ্ছে বৃহৎ। হ্যাঁ হ্যাঁ। তো
তো ওটা না, ওটা এটা আমাদের ব্রেনের সাথে কানেক্টেড, কিন্তু ওই যে বললাম যে আমরা দেখতে তো পাচ্ছি না, তাহলে কেমন করে বুঝবো, তাই না? এটা কিন্তু ব্রেনের সাথে কানেক্টেড আছে। কিসের সাথে বললাম কানেক্টেড আছে? ব্রেনের সাথে। এ কি বলে, এর ভিতরে স্মল ইনস্টেটাইন আর লার্জ ইনস্টেটাইনের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে না, কি আছে, কি বললাম, গুড ব্যাকটেরিয়া আছে, ওরা কাঁচা ফল আর কাঁচা সবজি চায়। যখনই কাঁচা ফল আর কাঁচা সবজি যখন তুমি খাবে, ও কিন্তু বড় লাফায়, ও হো আমি পেয়েছি 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 পেয়েছি। তুমি দীর্ঘদিন যখন খাচ্ছ না, না আলসার কি এমনি হয়? আলসার কি এমনি হচ্ছে? একজনে তুমি কাঁচা ফল কাঁচা সবজি কিচ্ছু খাচ্ছ না, ও গুড ব্যাকটেরিয়া তখন স্মল ইনস্টেটাইন আর লার্জ ইনস্টেটাইন কি করে, খেতে শুরু করে, ক্ষত করে দেয় জায়গাটাকে, ঘা করে দেয়। বোঝা গেল না, গেল না? তাহলে কাঁচা ফল কাঁচা সবজি যখন খাবে, ওর মধ্যে গুড ব্যাকটেরিয়া, ও কিন্তু বড় আনন্দ হয়। এটার সাথে এই মাইন্ডের কানেকশন আছে, এটার সাথে এই মাইন্ডের কানেকশন আছে। আমার কথাটা মেনে 7 দিন চলো, দেখো তোমাদের যদি জীবন, তোমাদের শরীর থেকে অসুখ বিসুখ যদি না চলে যায়, তাহলে আমাকে বলো। এই নিয়মটা আমি ফলো করে আজ আমার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ নেই। এই নিয়মটা ফলো করে আমি অনেক মোটা ছিলাম বাবু, হয়ে গেছে এরকম ভাবে। ভুঁড়ি ছিল এত বড়, ভুঁড়িটা ছিল আমার, আমি চলতাম তো ভুঁড়িটা আগে চলতো, আমার পাটা পরে চলছে। তো আমি দৌড়াইনি, আমি জিমও করি না। এবার আসবো কি কি করা উচিত। তাহলে 4টা ক বলে দিয়েছিলাম, লাস্ট ক হচ্ছে কি কি করা উচিত বা কি করব, প্রতিদিন কি করা উচিত। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে, ওই যে বললাম আমি তো দৌড়াই না, আমি হাঁটি। কখন হাঁটি সেটা বলবো, আর কি কি করা উচিত। আমি সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করি, বোঝা গেল, ব্রাশ করার আগে। আমার বাড়িতে 2-3টে জিনিস আসে না। এক হচ্ছে শ্যাম্পু, আমার বাড়িতে পাবে না। এক হচ্ছে সাবান, আমার বাড়িতে পাবে না। ঠিক, এই বাথরুম করার পর যে হাত ধুবো সেটা সাবান, আলাদা ব্যাপার, শরীরে গায়ে লাগানোর জন্য সাবান না। কি বললাম, সাবান, শ্যাম্পু, সকালবেলা যে ওই যে পেস্ট যেটা দিয়ে, আমি তো ম্যাডাম কোম্পানির নাম নেব না, তো ওই যে পেস্টের মানে ব্রাশের উপর দিয়ে যে তোমরা ঘুষতে থাকো, ছুটি থাকলে এই বাড়ি থেকে ওই বাড়ি একটু গল্প করি, বান্ধবীদের চেষ্টা করো, এতে কি হচ্ছে, দাঁত তো সর্বনাশ হয়ে যাচ্ছে, দাঁতের অসুখ। তো আমার বাড়িতে এক পেস্ট পাবে না, এক সাবান পাবে না, এক শ্যাম্পু পাবে না। আমার মানে প্রথমদিন যে সাবান লাগাইনি তার ঠিক নেই, সাবানের বদলে আলাদা কিছু লাগাই, সেটাও আমি তোমাদেরকে বলবো। শ্যাম্পুর বদলে আমি আলাদা কিছু লাগাই, পেস্টের বদলে আমি আলাদা কিছু করি। আজকে আমার দাঁত চকচক চকচক আছে, দাঁত চকচক করে কি করে করে সেটাও আজকে দেখাবো, একদম ডেমো দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে হালকা উষ্ণ জল পান করবে, বোঝা গেল? তো কার কার বাথরুমের সমস্যা আছে, লজ্জার কোনো ব্যাপার নাই। কার কার বাথরুমের সমস্যা, বাথরুম ক্লিয়ার হয় না, অনেকজনেরই, কিন্তু লজ্জা তো তুলবে না। কি করতে হবে, আমাদের সকালবেলা হালকা উষ্ণ গরম জল কেন পান করতে হবে ভালো করে বুঝবে। রাত্রে এমনি খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে, কি বললাম, খালি ব্রাশ দিয়ে ব্রাশ করবে, এমনি ব্রাশ করবে। ক্লিয়ার হয়েছে? রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠেছ, উঠে নিয়ে এবার হালকা উষ্ণ গরম জল, প্রথমে তো যারা পান করে তাদের বড় কষ্ট হবে, প্রথমে 1 গ্লাস, তারপরে সময়ের সাথে সাথে 2 গ্লাস পান করবে। 2 গ্লাস জল পান করবে কিভাবে, যে ইন্ডিয়ান টয়লেট যে আমাদের আছে, এভাবে করে বসবে, ঠিক আছে, এভাবে করে বসবে, জলটাকে আরামসে পান করবে, 2 গ্লাস পান করবে, 5 মিনিটের মধ্যে বাথরুম পেয়ে যাবে, আর গট করে বাথরুমে যাবে, বেরিয়ে যাবে। তাহলে আমাদের শরীরে যে বাইরে যদি বাথরুম ঠিকঠাক ক্লিয়ার হয়, পেচ্ছাপ এবং পায়খানা যদি ঠিকঠাক ক্লিয়ার হয়, মানে তুমি সবচেয়ে ভালো আছো। আর যার বাথরুম অল্প সময়ে 2 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, সে হচ্ছে সবচেয়ে সুস্থ ব্যক্তি। বুঝাতে পারলাম না? সে হচ্ছে সবচেয়ে সুস্থ একটা ব্যক্তি।
হলো। তারপরে তোমরা এবার এবার কি করবে দেখো, বাথরুম থেকে আসার পরে এবার আসন বসবে, অনুলোম বিলোম করবে, কপালভাতি করবে, এই চন্দ্রনারীকে অ্যাক্টিভ করবে। একটু পরে আমি দেখিয়ে দিব যে আমাদের তিনটে নারী আছে, একটা হচ্ছে সুর নারী, একটা হচ্ছে মধ্য নারী, একটা হচ্ছে চন্দ্র নারী। বোঝা গেল? এই তিনটে নারী। সুর নারী কি, এই যে রাগ, তোমাদের যার যার বেশি রাগ আছে না, অতিরিক্ত রাজি, একটু তো রেগে টেগে যাও, এটা হচ্ছে এই যখন দেখবে যখন তোমাদের প্রচন্ড রাগ উঠেছে, এই বাম দিকে নাক থেকে হাওয়াই বেরাবে না, ডান দিকে নাক থেকে হাওয়া বেরোবে, মানে সূর্য সুর নারী অ্যাক্টিভ আছে একদম। ভালো করে বুঝো, এই সুর নারী একদম কি আছে, অ্যাক্টিভ থাকবে। সুর নারী যখন তোমরা রেগেছো না, তো দেখবে সুর নারী এই 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 ডান দিকে নাক থেকে হাওয়া কিন্তু বেরাচ্ছে একদম, বাঁ দিকে নাকে বেরাবে না। সুর নারী রাগ, জেদ, একদম এগুলো সব বেরায়। আর চন্দ্র নারী কি কাজ করে ভালো করে, এই যে চন্দ্র নারী আছে না, এই চন্দ্র নারী আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, কুল রাখবে, কুল। আগে যে ঋষি মুনিরা ছিলেন না, তখন বই খাতা ছিল, রুল পেন্সিল ছিল, শুনে শুনে কি রাখতেন, মনে রাখতেন, তাকে শ্রুতি বলা হতো। ক্লিয়ার হচ্ছে? তাহলে বা না, আমি তখন কি করব, সুর নারীকে যদি আমি কন্ট্রোল করতে যাই, তাহলে এটাতে কি ভালোবাসা, ভালো ব্যবহার, ভালো আচরণ, ব্রেনকে ঠিকঠাক রাখার জন্য, পড়া তোমাদের দীর্ঘদিন মনে রাখার জন্য এই চন্দ্র নারীকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এই চন্দ্র নারী এই জায়গায় কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেল? এই জায়গায় কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হবে তখন তোমার ব্রেন ধীরে 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 কন্ট্রোলে চলে আসবে। কি করতে হবে, এই ডান নাকের এই যে ডান নাকটা এই সাইডে তুমি বন্ধ করবে। বুঝা গেল কথাটা? এই সাইডে কি করবে, বন্ধ করবে, বাঁ নাক দিয়ে টানবে, বাঁ নাক দিয়ে ছাড়বে। এখানে দুটো জিনিস শিখায়। কারো কারো যখন কেউ নিঃশ্বাস টানে, তো কারো বলে পেট ঢুকে যায়, তাই না? অনেকজন আছে টানতে গিয়ে পেট না ফুলে পেটটা ঢুকিয়ে দিলেন, সেটা কিন্তু একদম উল্টা হয়ে গেল, সেটা কিন্তু শরীরের জন্য বিশাল ক্ষতি হয়ে যাবে। বোঝা গেল না, গেল না? বোঝা গেছে? তো কি করতে হবে, যখন তোমরা টানবে, যখন তোমরা নিঃশ্বাসটা মানে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে টানবে, আর বাঁ নাক দিয়ে যখন ছাড়বে, যখন ছাড়বে তখন পেট ঢুকে যাবে, আর যখন নিঃশ্বাস টানবে তখন কিন্তু পেটটা ফুলবে। বুঝলাম? সেটা করবে। তাহলে অনুলোম বিলোম, একটু কপালভাতি ব্যায়াম করে নিলে, তারপরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যেটা বলে বাটারফ্লাই আসন করবে। বুঝা গেল? বাটারফ্লাই আসন জানো? জানো না? তুমি জানো তো? চলো 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 দেখিয়ে দাও। তুমি তো সবাই তো দেখতে পাবে না, না? চলো 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 দেখো, বসো। হ্যাঁ, দেখে নাও, এই দুটো পাটাকে টেনে নিয়ে, ঠিক আছে, আর এইভাবে করে করতে হবে। বুঝা গেল? ভালো করে বসো, টেনে নিয়ে এইভাবে করে, এটা হচ্ছে বাটারফ্লাই আসন। আমি একটু পরে না, আমি একটু পরে অমৃতাকে দিয়ে দেখিয়ে দেবো ঠিকঠাক ভাবে। বসো, বাইরে যাও, এখন না। তা কি হবে, এই বাটারফ্লাই আসন করলে কিন্তু কি হবে, এই যে পিসিওডি প্রবলেম, যে মাসিক চক্রে যে প্রবলেম হচ্ছে, আসতে লেট হচ্ছে বা দেরি হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয় নিয়ে আমি কিন্তু বলে দেবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাবে। তাহলে আমরা কি করব, এই আসনগুলো, এই ব্যায়ামগুলো করব। বোঝা গেল? তাহলে কি বললাম, অনুলোম বিলোম, কপালভাতি, চন্দ্রনারীকে আমরা অ্যাক্টিভ করব, এই কাজগুলো আমরা কিন্তু করব। বুঝা গেল? এবার আমরা কি করব ভালো করে বুঝে, 8টা থেকে 9:30টার মধ্যে কি কি করা উচিত। তাহলে আমরা খাবার খেয়ে নিলাম। এই যে জলটা আছে না, খাবার খাওয়ার 40 মিনিট আগে পান করবে, অমৃতের মতো কাজ করবে। কিন্তু খাবার পর জল কিন্তু পান করবে না সাথে সাথে। জল হচ্ছে অমৃত, জল হচ্ছে আবার বিষ। ভালো করে বুঝো, কেউ নিয়মটা ভালো করে মানে না। এই জন্য তো আজকে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই জিনিসগুলো বেশি। তাহলে কি হচ্ছে, জলের যে এই নিয়মটা, তাহলে খাওয়ার 40 মিনিট আগে তোমার জল তেষ্টাও পেয়েছে আর খিদাও পেয়েছে, ঠিক? কোন কাজটা আগে করবে, জলটা 40 মিনিট আগে পান করবে। বোঝা গেল? পান করে তার 40 মিনিট পর খাবার খাবে। বোঝা গেল?
খাবার খেয়ে এক ঘুট খেতে পারো, গলার যে খাবারটা লেগে আছে সেটা কিন্তু নিচে নামানোর জন্য, ঠিক আছে, এক ঘুট। কিন্তু খাবার খাওয়ার 1 ঘন্টা পর জল পান করবে। কেন? আমরা খাবারের সাথে সাথে কিন্তু পেটে আগুন জ্বলতে থাকে। যেমন ধরে নাও কেউ রান্না রান্না যখন মারা করছে, ভালো করে বুঝো, তো সঙ্গে সঙ্গে কি রান্না হয়ে যাচ্ছে না? ঠিক, তো ওই উনুনে বা আখাতে আমি যদি জল ঢেলে দিই তাহলে নিভে যাবে, তাহলে ভাত চাল কি ভাতে পরিণত হবে? হবে না। তাহলে আমরা খাবার খেয়েছি, সাথে সাথে যদি জল পান করি সেটা হজম না হয়ে কি হয়ে যাবে? হজম হবে কি? বিষে পরিণত হয়ে যাবে। এই জন্য অসুখ বিসুখ বেশি, ওই জন্য পেট খারাপ বেশি। তাহলে 1 ঘন্টা পর আমরা জল পান করব। হলো? দাঁড়িয়ে কখনো জল পান করব না। বলেছিলাম না কি কি করা উচিত? দাঁড়িয়ে কখনো জল পান করব না। বোঝা গেল? সব সময় জল আমি বসে পান করব। বোঝা গেল কথাটা? বসে জল পান করব। এই যে কার কার কোমর ব্যথা করছে? কার কার কোমর ব্যথা করে? আর কার কার করে? অনেক জনের করে, আমি জানি। কেন জানো বাবু? তোমরা জল দাঁড়িয়ে পান করো। বলো বলো বলো, দাঁড়িয়ে জল পান করো কিনা? কে কে দাঁড়িয়ে জল পান করো? হাত তুলো। তাই দেখলে এক্সাম্পল দিয়ে দিলাম, দাঁড়িয়ে জল পান করার জন্য কোমর ব্যথা করে। পরবর্তী সময়ে যখন বয়স বাড়তে বাড়তে এই হাঁটু ব্যথাটা করবে। বুঝালো কথাটা? এই হাঁটু ব্যথা করবে, এই কোমর ব্যথা করবে। অলরেডি কোমর ব্যথা শুরু। তাহলে মানে কি? তাহলে বলো এই ক্লাসটার কত জরুরি আছে? ম্যাডাম কথা বলে ক্যাচিং করছে। তাহলে কি হচ্ছে যে ক্লাসে তো প্রয়োজন ছিল, তাই না? তাহলে কোমর যে ব্যথা করছে বা হাঁটু ব্যথা করবে আগামী দিন 30 বছর 40 বছর পর, এই কারণের জন্যই। বুঝাতে পারলাম? তাহলে জল সব সময় বসে পান করবে। আজকে তাড়াহুড়া করবে তো একটা সময় বিছানায় পড়ে থাকবে, অসুবিধা ব্যাপার নেই। তখন হসপিটালে বেডে পড়ে থাকবে, ও মা আমার জান গেল, তাই না? এই কারণের জন্য এই ছোট ছোট নিয়ম ভুল করার কারণে আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি অসুস্থ। বুঝাতে পারলাম? তাহলে দাঁড়িয়ে জল পান করবে? ঠিক। আর একটা বিষয় দেখো, ঠান্ডা জল কখনো পান করবে না। গরম এখন চলে আসছে, ফ্রিজের ঠান্ডা জল পান করবে না। ভালো করে বুঝতে হবে, তুমি যখন ফ্রিজের ঠান্ডা জল, আরে আমাদের অর্গান সবসময় ভেতরে গরম থাকে, ওকে যদি হট করে ঠান্ডা দিবে তাহলে আমরা যে খাবারগুলো খাচ্ছি, ভালো করে বুঝবে, আমরা যে খাবারগুলো খাচ্ছি কি খাওয়ার সাথে সাথে কি হজম কাজ করতে শুরু করে দেয়? না। আমাদের বডির তাপমাত্রা কত জানা আছে? হ্যাঁ, তো 37.2 ডিগ্রি সেলসিয়াস, এটা 37.2 ডিগ্রি সেলসিয়াস আমাদের বডির তাপমাত্রা। ঠিক? তাহলে যখন আমরা খাবার খাচ্ছি হয়তো একটু কম বা হয়তো একটু বেশি তাপমাত্রা খেয়ে নিচ্ছি, বডি কিন্তু নিজের, আমাদের শরীর কিন্তু একদম ওই তাপমাত্রা, আমাদের শরীরের তাপমাত্রায় কিন্তু, বডির তাপমাত্রায় কিন্তু খাবারটাকে আগে নিয়ে আসবে, হয় গরম করলো হয় বা ঠান্ডা করলো, নিয়ে এসে তারপরে কিন্তু হজমের কাজ কিন্তু করতে শুরু করবে। বুঝা গেল না? গেল না? হ্যাঁ। তাহলে এবার কি হচ্ছে, তুমি যখন ফ্রিজের ঠান্ডা জল যখন খাচ্ছ, ইংরেজদের দেখেছো না যে টয়লেটে বসে নিয়ে পেপার পড়ছে, দেখেছো সিনেমা? কেন জানো? মলটা বেরায় না সকালবেলা। কেন বেরায় না? অ্যানাস এবং রেকটাম যেটা আছে আমাদের ছোট্ট একটা জায়গা, ওখানে যদি পায়খানা যদি শক্ত হয়, যেটাকে কোষ্ঠকাঠিন্য বলে, পায়খানা যদি শক্ত হলে ওই চামড়াটা এতটা নরম, পুচ করে কাটবে আর রক্ত বেরিয়ে যাবে, যেটাকে আমরা পাইলস বলছি। বোঝা গেল না? গেল না? এই ঠান্ডা জল বারবার পান করার জন্য অ্যানাস এবং রেকটামের জায়গাটা এবং তোমার যে স্মল ইনস্টেটাইন লার্জ ইনস্টেটাইন কি হবে, ওটা সংকুচিত হয়ে যাবে। তখন কিন্তু মলটা তাড়াতাড়ি বেরাবে না, ওই বাথরুমে বসে থাকতে হবে। অনেক পেশেন্ট ম্যাডাম, অনেক একজন দুজন বয়স্ক আমাকে ফোন করেছিলেন, মানে বাথরুম ঠিকঠাক বেরাচ্ছে না, কোষ্ঠকাঠিন্য, পায়খানা টাইট, বাথরুমে ওই সময় কি হবে, জোর জবরদস্তি ফোর্সফুলি মলটাকে ঠেলার কারণে আমাদের ওই যেটা মল দাঁড়িয়ে আছে ওটা কিন্তু ঝুলে যায় ম্যাডাম। এখন উনি কি করেন জানো? ঠেলার কারণে
ওই জায়গায় এখন কি করুন, হালকা করে জল গরম করেন, ভালো করে সেক করে দিয়ে আবার ওটাকে ঢুকিয়ে দেন। আর এটা ঠিক হবে না, অপারেশন করেও ঠিক হবে না। বুঝা গেল না? আগামী দিন বাবু তোমরা যেন অসুস্থ না হয়, সেই কারণে যেন এই ক্লাসগুলো মন দিয়ে বুঝো। কিন্তু তাহলে জোর জবরদস্তি আমার পায়খানা হচ্ছে না, জোর জোর তুমি ঠেলছি, এটাও কিন্তু বিশাল বড় বিপদ। কখন পায়খানা বেরাবে না? পায়খানা যখন শক্ত থাকবে, পায়খানা যখন নরম থাকবে, মল যখন নরম থাকবে, তখন কিন্তু বেরাতে কি কষ্ট হবে? বুঝা গেল? ব্রেনে ঢুকলো? কি বুঝাতে চাইলাম? ঢুকলো? তাহলে ওনার সারাটা জীবন যতদিন বেঁচে থাকবেন, ওনাকে যতবার বাথরুম করবেন ততবার ঝুলে যাবে, ততবার ঢুকে আবার আধা ঘন্টা করে ঢুকাবে। আমি বললাম যে ম্যাডাম আমার তো এরকম ট্রিটমেন্ট তো নেই, আর আপনি অপারেশন করবেন, অপারেশন দুদিনে কেটে যাবে, অপারেশন হবে কি করে? ওই জায়গাটা তো কেটেই গেছে, ঝুলেই গেছে। আর এখনকার ডাক্তার বাবু পেটটাকে ফাটতে হলে মানে সিজারিয়ান করে দাও, আরো কিছু করে দাও, আরো কিছু, কিডনিতে পাথর হয়েছে সেটাকে অপারেশন করো। কিডনিতে পাথর হলে এমনিতে গলে যাবে, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। তবে কাজ তো সেটা, অপারেশন করে উনি করবেন কি, আরো খারাপ হয়ে যাবে। আর ওনার বয়স হচ্ছে 56 কি 60 এর কাছাকাছি। তাহলে ঠান্ডা জল পান করবে না, ওই জায়গা সংকুচিত হয়ে যাবে, তখন মল বেরার চেষ্টা করবে না। আর কারণ আমাদের শরীরকে কে গরম রাখে জানা আছে? রক্ত। তো রক্ত বারবার পেটের মধ্যে যায়। বোঝা গেল কথাটা? ফর এক্সাম্পল দেখো, তোমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করো, তারপরে ঘুম লাগে না লাগে না? লাগে। কেন লাগে জানা আছে? তার কারণটা হচ্ছে আমরা যখন খাওয়া দাওয়া করি, ওই যে বললাম না যে আমরা যে ডিগ্রি হয়তো কম বা বেশি, বডির তাপমাত্রায় কম বা বেশি আমরা তাপমাত্রা খেয়েছি, রক্ত কি করবে সারা শরীর থেকে কিন্তু পেটের মধ্যে রক্তটা যায় খাবারটা কি করার জন্য, নিজের বডির তাপমাত্রায় আনার জন্য। বোঝা গেল না? গেছে? সেই সময় কি হয়, ধীরে ধীরে এই ব্রেন একটু রিল্যাক্সে যায়, তাই জন্য ঘুম ঘুম লাগে। সেই কারণের জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বা স্কুল থেকে আসার আগে বজ্র আসনে 10 মিনিট বসতে বলে। খাওয়া দাওয়া করে নিলে 10 মিনিট পর বজ্র আসনে 10 মিনিটের জন্য বসতে হয়। তাহলে আমাদের এই যে পা মানে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে দৌড়াতে হয় না। তোমরা অনেকজন দৌড়াচ্ছ, এই করছো, সেটা না, কিন্তু সেটা করবে না। বজ্র আসনে কিন্তু 10 মিনিট বসবে। বোঝা গেল না? গেছে? তো বজ্র আসন কি জানা আছে? কার জানা নেই? দেখো বজ্র আসন কি, আমি নিজেই দেখাচ্ছি। এটা হচ্ছে বজ্র আসন। বোঝা গেল? আমি খাওয়া দাওয়া করবো, এভাবে করে আমি বসবো। কিভাবে বসবো? এভাবে বসবো। আমার তো আধা ঘন্টা কেন, আমি 1 ঘন্টা বসে থাকতে পারি। কিন্তু যাদের প্র্যাকটিস নেই, যারা প্রথম করবে না বজ্রাসন, তাদের বসতে অসুবিধা। তোমরা নিজেও শিখো, নিজে বাড়িতে করবে, সকলকে শিখাবে, সকলে বাড়িতে এভাবে করে বসবে। এবার এভাবে করে বসলে কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এভাবে বসলে কি হতে পারে, যখন আমরা এভাবে বসছি, আমাদের এই সাইডে মানে পায়ের নিচেরটা, আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু অফ হয়ে যাচ্ছে। বোঝা গেল না? ব্লাড সার্কুলেশন অফ হয়ে যাচ্ছে, তাহলে রক্তটা আমাদের পেটের মধ্যে ঠিকঠাক ভাবে গেল। বুঝা গেছে? তখন কিন্তু সেই খাবারকে, রক্তের অনেক বড় ভূমিকা খাবারকে হজম করার জন্য। বুঝা গেল? তো এই খাবার খাওয়ার পর 10 মিনিট বজ্রাসনে অবশ্যই বসবে। তো বুঝা গেল? তাহলে বজ্রাসনে আমরা কিন্তু 10 মিনিট বসবো। বোঝা গেল? তাহলে খাওয়া দাওয়া করে দৌড়াবো না, আরামসে। তারপরে সন্ধ্যাবেলা কি করতে হবে, সন্ধ্যা যে খাওয়া দাওয়া করবা, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পর 10 মিনিটের জন্য ম্যাডাম আপনারা সবাই কিন্তু হাঁটবেন। দুপুরবেলা আমাদের বডি, সূর্যের যে তাপ, মানে এটার একটা ব্যাপার আছে, বডি তখন একটা হিট থাকে, আমি সরল ভাষায় বোঝাচ্ছি। তখন কিন্তু আমাদেরকে বজ্রাসন 10 মিনিট বসে আমাদেরকে আরামসে 1 ঘন্টা ঘুম দিতে হবে। ঘুম দিলে পেট আরো ভালো কাজ করবে। দুপুরে সন্ধ্যার সময় কি করতে হবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেতে হবে না, সন্ধ্যা আবার ঘুমানোর নিয়মটা হবে না। আমি সন্ধ্যায় খাওয়া দাওয়া করলাম, আধা ঘন্টা রেস্ট নিলাম, 10 মিনিটের জন্য স্লোলি আমি হাঁটলাম। এবার খাবারটা আমার ঠিকঠাক ভাবে কি হবে, হজম হবে। বোঝা গেল না? এই বাবুর প্রশ্ন ছিল, স্যার রাত্রেবেলা কি খাবো? রাত্রেবেলা ওই যে বললাম, তুমি গাজর খেতে পারো, তুমি আপেল খেতে পারো, তুমি পেঁপে খেতে পারো।
এবার তোমরা যেহেতু বাচ্চা সেই কারণের জন্য আমি চাপ দিচ্ছি না, কিন্তু ব্রেনের মধ্যে রাখো আমাদের বডিকে আমরা যেভাবে তৈরি করব সেভাবে। প্রথম যখন আমি 7 দিন পাবো খুব কষ্ট হয়েছে আমার, রাত্রি যে 12টা 2টো বাজবে, ওরে বাপরে জীবন চলে গেল হচ্ছে আমার। 7 দিন করার পর অটোমেটিক আমার বডির, আমি এক সময় পেটু ছিলাম, পেটু কি বললাম, ভুঁড়িটা এত বড় ছিল, আমি চলছে আমার ভুঁড়ি চলছে আগে, ঠিক আছে। তো তো এই হচ্ছে বিষয়। তবে ধীরে 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 কমে গেল। আমি সচ কথা বলছি, সত্যি বলছি, আমি দৌড়াই না, আমি কিন্তু জিম করি না, কোনো কিছু না, এইভাবে কিন্তু কিন্তু আমি হাঁটি। তাহলে ওই জন্য আয়ুর্বেদে বলা হয়েছে সকালের হাঁটা থেকে সন্ধ্যার হাঁটাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সকালে হাঁটো না হাঁটো, সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পর অবশ্যই ম্যাডাম আপনারা সবাই কিন্তু হাঁটবেন। আধা ঘন্টা পর হাঁটবো? আধা ঘন্টা পর, সঙ্গে সঙ্গে খেয়ে দে না, কিন্তু আধা ঘন্টা পর রেস্ট নিয়ে আপনারা প্রত্যেকে কিন্তু হাঁটবেন, তাহলে শরীর ভালো থাকবে। আজকে যে অসুখ বিসুখ আমাদের শরীরের মধ্যে সেই কারণের জন্য বেশি। বুঝা গেল? তাহলে কি কি করতে হবে জানা গেছে? আর একটা ব্যাপার, রাত্রে খেয়ে দে বা সন্ধ্যায় খেয়ে দে তোমরা ঘুমিয়ে পড়বে না, 1 ঘন্টা পর জল পান করে ঘুমাবে। কারণ আমাদের যে বডি আছে সাইটোপ্লাজম, সেখানে 80% আমাদের কোষে জল থাকে, তাই না? জানো তো 70 কি 80% থাকে, 70% মনে হয়। ও কি করে, যখন জল পায় না, আমাদের এই পেট আমাদের জল পায় না, তখন কোষগুলো থেকে জলটা টানে। তখন সকালবেলা ঘুম থেকে ওরে বাপরে পেটটা আমার ব্যথা করছে, গা ব্যথা করছে, মানে কত আমি ক্লান্ত। তুমি জল পান করে যাওনি তো, শরীরের মধ্যে জলের অভাব হয়ে গেল তো, সেই কারণের জন্য ওই পায়খানাটা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। বুঝা গেছে? ঠিক।